শেষ চৈত্রের ঘ্রাণ পর্ব ৪ লেখক নূরজাহান আক্তার আলো। আগামীকাল শারাফাত চৌধুরীর মা শেফালি চৌধুরীর প্রয়াত বার্ষিকী। সেই উপলক্ষে শারাফাত চৌধুরীর নিমন্ত্রণে নিকট আত্মীয়দের উপস্থিতি দেখা যাচ্ছে চৌধুরী নিবাসে। ছড়িয়ে ছিটিয়ে যার যার মতো ঘুরে ফিরে সময় বার করছে আত্মীয় মহল। কেউ কাজে হাত লাগিয়েছেন, কেউ বা সমালোচনায় ব্যস্ত। শতরূপা চৌধুরী এখনও আসেনি, তবে জানিয়েছে কালকে সময় মতো চলে আসবে। জটিল একটা কেসের দায়িত্ব ওনার ঘাড়ে, তাই আজ সময় করে উঠতে পারেননি। খাওয়া দাওয়ার অনুষ্ঠান যেহেতু কালকে অবশ্যই আসবেন। নিমন্ত্রিত মানুষদের আপ্যায়নে ত্রুটি না রাখতে চৌধুরী ৩ কর্তা এক একজন এক এক দায়িত্ব নিয়েছেন এবং কাজ ভাগ করে ওনারা সেসব কাজে ব্যস্ত। চৌধুরী নিবাসের বাগান এরিয়ায় প্যান্ডেল তৈরির কাজ চলছে। সারি সারি চেয়ার পেতে সেখানে বসানো হবে আমন্ত্রণিত মেহমানদের। রান্নার আয়োজন প্যান্ডেল থেকে একটু দূরে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, চেনা জানা মানুষসহ 2টো এতিমখানায় খাবার পাঠানো হবে। সব মিলিয়ে 1000 মানুষের খাবারের আয়োজন করা হয়েছে। তবে এবারই প্রথম তামায়। প্রতি বছর এই দিনটিতে এভাবেই এত মানুষ খাওয়ান শারাফাত চৌধুরী এবং দোয়া চেয়ে নেন মৃত বাবা ও মায়ের জন্য। ঘড়িতে সময় সকাল 10:30। শুদ্ধ আর সাওয়ান চৌধুরী বাজার সাদাইয়ের কাজ সেরে কেবল বাসায় ফিরেছে। প্রচণ্ড গরমে যান যায় অবস্থা। পরনের টি-শার্ট ভিজে জবজব করছে। আজ সকাল থেকে সূর্যটা যেন মাত্রারিক্ত ক্ষেপে আছে। রাগের বহিঃপ্রকাশ হিসেবে গরমের তীব্রতা দুর্ভোগ হিসেবে উগড়ে দিচ্ছে জনজীবনে। এদিকে এত মেহমান, এত গল্পকথা, হাসাহাসির শব্দে মেজাজটা যেন আপনা-আপনি চিরচির করে বেড়ে যাচ্ছে। অসহ্য লাগছে সবকিছু। গতরাতে ঠিকঠাক ঘুম পুরো না হওয়ার কারণে মাথা ভার হয়ে আছে। চোখ লাল হয়ে আপনা আপনি বুজে আসছে। তবু নির্বিকার হয়ে মেজ চাচ্চুর সঙ্গে বাজারের কাজ সারল শুদ্ধ। ডেকোরেটরের লোকদের কাজ বুঝিয়ে দিল। লিস্ট দেখে যেগুলো মিস গেছে সেগুলোর নতুন করে লিস্ট করল। আবার বাজারে গিয়ে সেগুলো এনে বাবুর্চিকে হাতে ধরে বুঝিয়েও দিতে হবে। ড্রয়িং রুমে অনেক মানুষের উপস্থিতি দেখে সাওয়ান চৌধুরী নিজেও ফ্রেশ হওয়ার জন্য সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে শুদ্ধকে বললেন, যা ফ্রেশ হয়ে রেস্ট নে, একটু পরে আবার যেতে হবে। এ কথা বলে সাফওয়ান চৌধুরী চলে গেলে অগতাত্ত্বে শুদ্ধও উঠে দাঁড়াল। উঁকিঝুঁকি মেরে মা কিংবা বোনদের কাউকে দেখতে পেল না। এত গরমে বাইরে থেকে এলো কেউ যে 1 গ্লাস পানি দেবে তাও কারো হুঁশে নেই। রান্নাঘরের সামনে আত্মীয়দের জটলা দেখে নিজেও আর সেদিকে গেল না। ক্লান্ত শরীরে সিঁড়ি বেয়ে ওঠার সময় দেখা হলো স্বর্ণের সঙ্গে। স্বর্ণকে দেখে বিরক্ত স্বরে বলল, সবগুলো একসাথে কোথায় হারাস তোরা? কাজের সময় একটাকেও পাওয়া যায় না। সায়ন ভাইয়াকে মেডিসিন দিতে গিয়েছিলাম। মা কোথায় দেখেছিস? বড় মা রান্নাঘরে আছে বোধহয়। মাকে গিয়ে বল আমার খাবারটা উপরে পাঠিয়ে দিতে। ঠিক আছে। এই কথা বলে শুদ্ধ পাশ কাটিয়ে রুমে চলে গেল। তাকে যেতে দেখে স্বর্ণ ওড়নার আড়ালে থাকা ফোনটা শক্ত করে ধরে শ্বাস ছাড়ল। ভাগ্যিস ধরা পড়েনি, নয়তো শীতলের ফোনটার মতো তার ফোনটাও অকালে অক্কা পেত। সে আশেপাশে তাকিয়ে ফোন কানে ধরে পরে কথা বলবে বলে কল কেটে আগে ছুটল রান্নাঘরে। শুদ্ধ ভাইয়ের আদেশ মানে সঙ্গে সঙ্গে করা প্রয়োজন, নয়তো বাস কখন কোন দিকে আসবে তা বলা মুশকিল। বাড়ির গৃহিণীরা রান্নাঘরে বসে গল্পে গল্পে অনুষ্ঠানের জন্য আনা বাজার সাদাই গুছিয়ে রাখছেন। এখানে শীতল শখও আছে। শখ মায়ের হাতে হাতে কাজ গুছিয়ে দিলেও শীতল বসে বসে কিশমিশ চিবাচ্ছে। তার মন মেজাজ খুব খারাপ। এতটা খারাপ কেউ কিছু বললেই খেকিয়ে উঠছে, তর্ক করছে। ঝগড়াও হয়েছে দুজনের সঙ্গে। তারপর সকাল থেকে গাঁট হয়ে রান্নাঘরে বসে আছে। এখান থেকে সরেনি, কারো সঙ্গে কথাও বলেনি। কারণ কড়াভাবে আদেশ জারি করা হয়েছে তাকে যেন স্মার্টফোন কিনে দেওয়া না হয়। যে দেবে আগে তার বিচার হবে, তারপর শীতলের। এই সিদ্ধান্তের পরপরই বিশেষ বিবেচনায় মত পরিবর্তনও করা হয়েছে। মেয়ে কলেজে পড়ে, বাইরে যাবে, কখন কি প্রয়োজন হয় বলা যায়। তাই বিশেষ বিবেচনায় তাকে বাটন ফোন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, শুধু বাইরে গেলে যোগাযোগের জন্য। এছাড়া জরুরি প্রয়োজন হলে বাসার কারো থেকে ফোন নিতে পারবে, তবে সেটা কিছুক্ষণের জন্য, সময় নির্ধারণ করে। আর এই আদেশ জারি করেছে তার বাবা শাহাদাত চৌধুরী। বাবার কথা শোনার পর থেকে তার মন মেজাজ ভালো নেই। রিকোয়েস্ট করেও লাভ হয়নি। সবে টিকটক করা শুরু করেছিল। দিন দিন একটু একটু করে লাইক ও কমেন্টের সংখ্যা বাড়ছিল তার ফ্যান ফলোয়ার। আর এখনই ফোন হারাতে হলো। অথুরি, তার ফোন তো হারায়নি, আছড়ে ভেঙে ফেলা হয়েছে। তাও আবার কে ভেঙেছে? এই বাড়ির শুদ্ধ পুরুষ।
থুরি, এখানেও একটা ভুল হলো। শুদ্ধ পুরুষ নয়, তাকে বলা উচিত দূষিত পুরুষ, কারণ এই একমাত্র পুরুষ তার জীবনের স্বাধীনতা কেড়ে নেয়, মর্জির দাম দেয় না, উল্টে তার আদেশ জোরপূর্বক চাপিয়ে দেয়, কিছু বলাও যায় না, বললে চালা কাঠের বাড়ি। প্রচলিত এক কথায় আছে না, ছোট মরিচের ঝাল বেশি, তাদের এই বাড়িতে প্রবাদটি এক্কে মিল গেছে। নয়তো সায়ন তুখোর রাজনীতিবিদ, একজন নেতাও, বাইরে মারামারি কাটাকাটি করলেও বাড়িতে যেন শান্ত জল। কই কারো সঙ্গে রুড বিহেভ করে না, রাগ দেখায় না, যখন তখন মারে না, ধমকায় না, অথচ মহামান্য শুদ্ধ পুরুষ রিসার্চার হয়ে সবার মাথা কিনে নিয়েছে। সে যা বলবে সেটাই সঠিক, সেটাই সমীচীন, বাকিরা সব ভুল জবরজং, মারামারি ধমকাধামকি কোনো কিছুই সে বাদ রাখে না। গতবার বাসায় এসে চটাস করে বলে বসল, বাড়ির কোনো মেয়ে বা বউ হিজাব ছাড়া বের হতে পারবে না, পর্দা না করলেও মার্জিত পোশাকে চলতে হবে। যদি সে ভুলেও দেখে তার কথার হেরফের হয়েছে, তাহলে খবর আছে, ব্যাস হয়ে গেল। এর পরদিন বড়মা সবার হাতে হিজাব ধরিয়ে দিল। এখন হিজাব ছাড়া বাইরে যায় না কেউ। গরমে চুলের গোড়ায় ঘাম জমে চুলে ভিজে যায়, তাও হিজাব ছাড়া বের হবার জো নেই। এখানেই শেষ নয়, আরও অনেক নিষেধাজ্ঞা আছে তাদের সবার জন্য। আর এসব এসে বিরক্ত নয়, মহা বিরক্ত। মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছে করছে, এসব যন্ত্রণা থেকে মুক্তি দেন শুদ্ধ ভাই, খুব প্রয়োজনে বিয়ে করে বউকে এসব প্যারা দেন। কিন্তু মাইরের ভয়ে বলা হয়ে ওঠে না, বললে চাপার দাঁত একটাও আস্ত থাকবে না, তা বলার অপেক্ষা রাখে না। হঠাৎ কাঁধে ঝাঁকুনি খেয়ে শীতল ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। খেয়াল করল রান্নাঘরে শুধু বড়মা ছাড়া কেউ নেই। আচমকা বাকিরা কোথায় গেল জানতে চাইলে বড়মা জানাল, প্যান্ডেল করার জন্য একটা ছেলে মই নিয়ে উপরে উঠতে গিয়ে বেখেয়ালে মাটিতে পড়ে গেছে, তাকে দেখতে বাকিরা বাগানে ছুটেছে। এ কথা শুনে সেও যাওয়ার জন্য পা বাড়ালে সীতারা চৌধুরী তাকে ধরে থামিয়ে দিলেন। তারপর তার হাতে খাবারের ট্রে ধরিয়ে দিয়ে বললেন, খাবারটা শুদ্ধ রুমে দিয়ে আয় তোমা, আমি গিয়ে দেখি ছেলেটার কি অবস্থা। একথা বলে উনি অ্যান্টিসেপটিক ক্রিমটা হাতে নিয়ে নিজেও দ্রুত পায়ে রান্নাঘর ছাড়লেন। শীতল বিরক্ত হয়ে রাগের গজগজ করতে করতে গেল খাবার পৌঁছে দিতে। গতদিন যার মার খেল তাকে এখন খাবার দিতে যেতে হচ্ছে, এটাই হচ্ছে তার নিয়তি। সেই শুদ্ধের রুমে নক করে সায়নের রুমের উকি মারতে ভুলল না। সায়ন বেঘরে ঘুমাচ্ছে, কড়া মেডিসিনের প্রভাবে দুদিন ধরে পড়ে পড়ে ঘুমাচ্ছে সায়ন। ফোনটা কাছে নেই বিধায় ঘুমাতে পারছে না, নয়তো মিনিটে মিনিট ফোন এসে কান ঝালাপালা করে দেয়। সেদিন সায়নের ব্যান্ডেজ দেখে শাহাদাত চৌধুরী ভেবেছিলেন অল্প স্বল্প আঘাত, কিন্তু আদৌ তা নয়। পরদিন ডাক্তার যখন ক্ষতস্থান ড্রেসিং করিয়ে তার ব্যান্ডেজ চেঞ্জ করায়, তখন সেটা দেখে আতকে ওঠে অনেকেই। সীতারা চৌধুরী ডুকরে কেঁদে ওঠে, এসব ঝাড়ার জন্য আবার বোঝায়। মায়ের কান্না দেখে সায়ন নিশ্চুপ থাকে, তবে অনমনে খুঁজতে থাকে তার রাগী বাবাকে, অথচ যাকে খুঁজে দুদিন পেরিয়ে গেল উনি আসে না, জিজ্ঞাসা করে না তার শরীরের হাল হকিকত, আর না ছেলেটার কথা কারো থেকে জানতে চেয়েছেন। কেউ বলতে গেলে হাতের ইশারায় থামিয়ে দিয়েছেন। এমন না ছেলেটা মহৎ কাজ করতে গিয়ে আহত হয়ে ফিরে এসেছে, সে রাজনীতি করে, মস্ত বড় রাজনীতিবিদ, সে থাকুক তার মতো। এ কথা বলে শারাফাত চৌধুরী একবারও এদিকে পা মারেননি। তবে শুদ্ধর থেকে সায়ন ভাই যে শতগুণে ভালো, এ কথা কেউ বোঝে না কেন। বুঝলে সায়নপাড়িকে নয়, বরং খাটা শুদ্ধকে বকাঝকা শোনাত। হঠাৎ দরজা খোলার শব্দ পেয়ে শীতল ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে শুদ্ধ ভ্রুজোড়া কুচকে তাকিয়ে আছে। সদ্য শাওয়ার নিয়েছে, পরনে আকাশি টি শার্ট ও কালো ট্রাউজার। সে সায়নের রুমের দরজা থেকে সরে এসে শুদ্ধর মুখোমুখি দাঁড়ালো, তারপর অন্যদিকে তাকিয়ে বলল, খাবার বড়মা পাঠালো। থমথমে হয়ে আছে শীতলের মুখ, বিরক্তও বটে। এই লোকটাকে তার সহ্য হয় না। চাচাতো ভাই হয়েছে তাতে কি, তার অতিরিক্ত শাসনের জন্য সে তার চক্ষুশূল। তার মুখভঙ্গি পড়ে শুদ্ধ খিটখিটে মেজাজে বলল, কোনো অসহায় মানুষকেও তো কেউ এভাবে খাবার দেয় না, মিনিমাম ম্যানার্সটুকুও কি গিলে খেয়েছিস? এ কথা বলে শীতলের বাড়িয়ে দেওয়া ট্রেটা শুদ্ধ হাতে ধরল না, দরজা থেকে সরে দাঁড়ালো। শীতল মনে মনে তাকে গালি দিতে দিতে রুমে গিয়ে সেন্টার টেবিলে আস্তে করে ট্রেটা রাখল। সেটা রাখতে গিয়ে চোখ গেল তার ভাঙাচোরা ফোনের দিকে। ফোনটার দিকে হাত বাড়াতে গেলে শুদ্ধ বাহু ধরে বিছানার দিকে এক ধাক্কা মেরে বসিয়ে দিল। শীতল তিরিক্ষি মেজাজে কিছু বলার আগে শুদ্ধ চোয়াল শক্ত করে বলল, শুনলাম আমাকে নাকি গালাগাল দিয়েছিস তুই, অভিযোগ করেছিস আমি তোকে শুধু শুধু মারি, চাচাতো বোন বলে তোর ভালো সহ্য করতে পারি না আমি। হ্যাঁ বলেছি, এখনও বলছি, তুমি আমাকে শুধু শুধু মারো। ছোট বোন প্রেম করলে অন্য ভাইরা বুঝিয়ে বলে, আর তুমি আমাকে বোঝানো দূর ডাকাতের মতো চেলাকাঠ দিয়ে মেরেছ। এত অভিযোগ? কেন করব না অভিযোগ, এত জোরে কেউ মারে? বেশ করেছি, আর করবি টিকটক? করব তো, আবার করব। মুখে তর্ক করছিস, মারের ব্যথা কমে গেছে তাই না, আর এক ঘা খাবি? শীতল রাগে গজগজ করে অন্যদিকে তাকিয়ে রইল।
অভিমানে তার মন মেজাজ তিরিক্ষি হয়ে উঠেছে, আর কিছুক্ষণ থাকলে উল্টো পাল্লা বলে বসতে পারে। তাই সে যাওয়ার জন্য পা বাড়াতেই শুদ্ধ তার পথ আগলে দাঁড়ালো। তারপর নিজেকে সামলে জোরে জোরে শ্বাস ছেড়ে ল্যাপটপটা এগিয়ে দিয়ে হিসিয়ে বলল, কমেন্ট বক্স দেখ। শীতল ল্যাপটপ কোলে নিয়ে 2 পা তুলে বিছানার এক কোণে বসল। শুদ্ধ কথা না বাড়িয়ে খেতে বসল। কিছু খেয়ে মেডিসিন খাওয়া জরুরি তার। শীতল গালে হাত দিয়ে কমেন্ট বক্স চেক করতে করতে হাসছে। ফ্যানেরা তার টিকটক পছন্দ করেছে, প্রশংসা করছে, আরও বেশি করে টিকটক করার জন্য উৎসাহ দিচ্ছে। এরা কত ভালো চায় তার। সে মহা আনন্দে ঝুমঝুম করে মন দিয়ে কমেন্টগুলো চেক করতে হঠাৎ আঙুলের খোঁচা লাগল তার গালে। ব্যথায় কুঁকিয়ে উঠল সে। ব্যথাতুর শব্দ শুনে শুদ্ধ ভ্রু কুঁচকে তাকাতেই খেয়াল করল শীতলের বাম গাল দিয়ে রক্ত বের হচ্ছে। কদিন যাবৎ শীতলের কপালে, 2 গালে, থুতনিতে 2-4টা ব্রণ উঠেছে। ফর্সা গালে লাল হয়ে আছে এক একটি ব্রণ। কিশোরী থেকে সদ্য যৌবনে পা দিলে এসব খুবই ন্যাচারাল। তাছাড়া ব্রণ নানান কারণে হতে পারে, শুধু যে সদ্য যৌবনা তা নয়। এমনও হতে পারে আজকাল সে পানি কম খাচ্ছে অথবা ঠিকমতো ঘুমাচ্ছে না। হতেও পারে পূর্বের চেয়ে তার স্কিনে অয়েলি ভাবটা বেড়েছে। এসব নিয়ে কিছু বলার প্রয়োজন বোধ করল না শুদ্ধ। শীতল ওড়না দিয়ে সদ্য গলে যাওয়া ব্রণের রক্ত মুছে পুনরায় সে কমেন্ট চেক করতে গিয়ে তার চোখ আটকালো একজনের কমেন্টে, সদ্য যৌবনে পা দেওয়া আবেদনময়ী প্রেমিকা আমার, খুব ভালোবাসি জান, তোমার এই যৌবন সুধা পান করার অপেক্ষায়। এই কমেন্ট করেছে তার কদিনের জন্য বানানো প্রেমিক ফারাবি। এটাই সেই প্রেমিক যাকে সায়ন ড্যান্ডিখোর বলেছিল। ফারাবির কমেন্ট দেখে শীতল রাগে কিরমির করে তাকিয়ে রইল কমেন্টার দিকে। ফারাবি কি করে পারল এসব নোংরা কথা বলতে? তার বুদ্ধিতেই তো টিকটক করার সিদ্ধান্ত নিয়েছিল। পরিচিতি লাভ এবং উপার্জনের উৎস হিসেবে বেছে নিয়েছিল টিকটক, অথচ পাবলিক প্লেসে এভাবে ছোট করতে পারল। ফারাবির কমেন্টের পর ঘণ্টাখানেক আগে করা আরেকজনের কমেন্টে নজর আটকাল তার। ব্রণ দেখে মনে হচ্ছে যৌবন জ্বালায় রাত বিরেতে ঘুমাতে পারে না। গতরাতে করা তৃতীয় কমেন্ট, হেই সেক্সি, রসের আলাপ সারতে ইনবক্স প্লিজ। আরেকটি কমেন্ট দেখে শীতলের কথা হারিয়ে গেল, হাসি মিলিয়ে গেল, চোখ দিয়ে ঝরতে লাগল কয়েক ফোঁটা অশ্রুজল। সে ঝাপসা দুচোখে এই কমেন্টটাও পড়ল, সায়ন শুদ্ধ বোনদের পালতে পারছে না বোধহয়, এজন্য রাস্তায় নামিয়েছে। চৌধুরী বাবুরা দেখি বাড়ির মেয়েদেরকে দিয়ে ব্যবসা চালু করেছে, চালিয়ে যাও, ভালো হচ্ছে, পরের ভিডিওতে রেটটা জানিও। এই কমেন্টে আরেকজন রিপ্লাই করেছে, ভাই রেট জানলে আমাকেও জানাইয়েন, আমরা না গেলে চৌধুরীদের ব্যবসা লাটে উঠবে তো। আরেকজনের কমেন্ট, আর 2 বোনকেও রাস্তা নামাও সায়ন, একটাকে আর কতজন মিলে খাবো, ভাগে কম পাবো তো ইয়ার। এমন বাজে বাজে কমেন্টে ভরা তার কমেন্ট বক্স। এসব দেখে শীতলের কথা হারিয়ে গেল। মাথা নিচু করে বসে রইল সে। নোংরা কথায় গা রি রি করে উঠল। ছোট থেকে কেউ তাকে নোংরা কথা বলেনি, বরং চৌধুরী নিবাসের মেয়ে বলে সব জায়গায় যথেষ্ট স্নেহ ও ভালোবাসা পেয়েছে। শুদ্ধ খেতে বসেছে ঠিকই, কিন্তু এক লোকমা খাবারও গলা দিয়ে নামেনি তার। সে খাবার থেকে হাত উঠিয়ে ধারালো দৃষ্টিতে তাকিয়ে আছে ভীত হরিণীর ন্যায় বসে থাকা শীতলের দিকে। শীতলের সাহস নেই চোখ তুলে তাকানোর, তবুও বুঝতে পারছে কেউ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে পরখ করছে। তখন শুদ্ধ দাঁতে দাঁত চেপে বলল, এতদিন কেউ চৌধুরী নিবাসের মেয়েদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করেনি, নোংরা কথা বলা তো বহুদূর। তোর বোকামিতে চৌধুরী নিবাসের প্রতিটা সদস্যের দিকে আঙুল তোলা হচ্ছে, শিক্ষা নিয়ে কথা উঠছে। কমেন্টগুলো দারুণ না? শান্তি পেলি এবার? মন প্রাণ জুড়িয়েছে নিশ্চয়ই। আর কি বললি যেন, আমি তোকে সহ্য করতে পারি না, তোর ভালো দেখতে পারি না, চাচাতো বোন তাই বাজে ব্যবহার করি, মারি, ধমকাই। ওকে ফাইন, এতদিন যা করিনি আজকে থেকে সেটাই করব। এই মুহূর্ত থেকে সত্যি সত্যিই চাচাতো বোন হিসেবে ট্রিট করব। যা রুমে যা। শীতল বিছানা থেকে উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে নীরবে অশ্রু ঝরাচ্ছে। খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। আগে যদি জানতো এমন হবে তাহলে কি আর এসবে জড়াতো? খুনাক্ষরেও আন্দাজ করেনি তাদের পাড়ার ছেলে পেলে তাকে ফলো করে।
এমনকি সায়নের প্রতিপক্ষরাও এ ব্যাপারটাকে তিল থেকে তাল করবে। জনে জনে এসে তাকে টার্গেট করে চৌধুরী বাড়ির মেয়েদের চরিত্র নিয়ে আঙুল তুলবে। শুধু তার জন্য শখ স্বর্ণকেও বাজে কথা শুনতে হলো। বাবা, চাচা ও ভাইয়ের কষ্ট পেতে হলো। তাদের শিক্ষা নিয়ে প্রশ্ন উঠল। তাহলে বাবা তাহলে কমেন্টগুলো দেখেই এত খেপেছে, নতুবা উনি তো কখনো এত কঠিন ব্যবহার করে না। সব দোষ তার কারণে এত কিছু। এসব ভেবে শীতল ফোপাতে ফোপাতে কিছু বলার আগে শুদ্ধ কাঁচের গ্লাসটা মেঝেতে ছুঁড়ে মেরে চিৎকার করে বলল, যেতে বলেছি, দূর হ চোখের সামনে থেকে। পরের পর্ব পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।